এইচএসসি ইঞ্জিনিয়ারিং এবং যেসব ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায়, আজকের লেকচারের পরে ক্যালকুলাস নিয়ে এই রিলেটেড কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং 10 সেকেন্ডে সেটা সমাধান করে ফেলতে পারবা। আজকের লেকচারে আমি ওভারঅল দেখাবো 991 ইএক্স ক্যালকুলেটরে, 991 ইএস প্লাসে, 991 ইএসএ এবং আমাদের মোস্ট পপুলার 100 এমএস ক্যালকুলেটরে। সো যারা ক্যালকুলাস টিউটর বইটা কালেক্ট করেন এখনও, তারা রকমারি.com থেকে কালেক্ট করতে পারো। আর যেসব জায়গাগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, যেসব ইউনিভার্সিটিতে, সেটার জন্য ওভারঅল পুরো বইটাতেই যে কন্টেন্টগুলো আছে, পুরো ক্যালকুলাসটা একসাথে নোট আকারে সাজানো, সেটা থেকে পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিতে পারবে। সো চলো শুরু করা যাক। এই বইটা তোমাকে ওভারঅল একটা টিউটরের মতো করে গাইড করবে, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস একদম নোট আকারে তুমি এখানের মধ্যে পেয়ে যাবা। সো ক্যালকুলাস যদি তুমি শুরু থেকে শুরু করতে চাও তাহলেও তোমার জন্য এটা বেটার, অ্যান্ড তুমি যদি পুরোটা একবার রিভিশন করতে চাও সেটা তোমার জন্য বেটার, অ্যান্ড এটা একাডেমিক এবং অ্যাডমিশন লেভেলে তোমাকে এনাফ হেল্প করবে। তো আমাদের এখানে ফার্স্টে যে কাজটা করতে হবে, ক্যালকুলাসের সবগুলো এমসিকিউ সলভ করার জন্য আমাদেরকে ফার্স্টে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছ, সেই বাটনগুলো আমরা মেইনলি 100 এমএসের জন্য দিয়েছি, কারণ প্রায় যেসব ইউনিভার্সিটিগুলোতে ক্যালকুলেটর অ্যালাউ করে সেগুলোতে 100 এমএসটা অ্যালাউড। আর এখানে অন্যান্য যেসব ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য জিস্টটাও এখানে লেখা আছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে যাওয়া। তো রেডিয়ান মোডে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে মোড বাটনটা প্রেস করব। মোড বাটনটা প্রেস করতে করতে এখানে RAD লেখা দেখব, অর্থাৎ রেডিয়ান। সো আমরা এখানে 2 প্রেস করতে বলছি, 2 প্রেস করার পর এটা রেডিয়ান মোডে চলে যাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ইনশিওর করতে হবে ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে কিনা। সো এখানে সিমিলারলি মোড প্রেস করব। সো এখানে শিফট দিয়ে আমি মোড দিতে পারি, তাহলে এখানে হচ্ছে 4-এ দেখবা রেডিয়ান আছে। সো এটাকে আমরা রেডিয়ানে নিয়ে গেলাম। 991 ইএস প্লাসটাকে, ইএস আর ইএস প্লাসের ফাংশনালিটিগুলো সবগুলো সেম হয়। সো আমি ইএসটা দিয়ে দেখাচ্ছি না, যেহেতু ইএস প্লাসটাতে আমরা কভার করছি। আর এখানে আমরা যেটা ইএক্স ক্যালকুলেটর দিয়ে দেখতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা ফার্স্টে শিফট দিয়ে মেনুটা দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাঙ্গেল ইউনিট হিসেবে আসবে। এটাতে দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে রেডিয়ান লেখা আছে। সো আমরা 2 প্রেস করে এটাকে আমরা রেডিয়ানে ইনশিওর করলাম। তার মানে আমাদের 3টা ক্যালকুলেটরই এখন রেডিয়ান মোডে পারফেক্ট আছে। তো আমরা যে কাজটা করব, ফার্স্টে আমরা লিমিট দিয়ে স্টার্ট করছি। আমাদের ডিফারেন্সিয়েশনের একদম ফার্স্ট যে পোর্শনটা সেটা হচ্ছে লিমিট, বা যেটাকে বলা হয় সীমা। থিওরিটিক্যাল ক্লাসে আমরা দেখে আসছি। আর একই সাথে ম্যাথগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এই জিনিসটাও চেক করে নিতে পারবা, রিটেনে ম্যাথটা ঠিকঠাক হচ্ছে কিনা। ওকে, তো এখন আমরা দেখি যে এখানে আমাদেরকে প্রশ্নে বলছে যে লিমিট x টেন্ডস টু 4 x - 4 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস x - 12, এটার মানটা কত। এখানে দেখো আমাদের এখানে লিমিটে যে কোনো মান থাকতে পারে, 4 থাকতে পারে, ইনফিনিটি থাকতে পারে, π/2 থাকতে পারে। সবগুলোর আসলে সলভিং প্রসেসটা একই রকম। সো আমরা যদি দেখি এখানে আমাদের এখানে ফার্স্টে কি করতে হবে, এই যে এখানে লিমিটের যেটা, এটা তো আসলে এটার কাছাকাছি একটা ভ্যালুই বোঝাচ্ছে। x টেন্ডস টু 4 মানে 4 এর কাছাকাছি একটা ভ্যালু, সেটা হতে পারে 3.99 বা 4.00001, এই টাইপের কাছাকাছি একটা মান। সো আমরা কি করবো, ফার্স্টে এখানে লিমিটটা হিসাবে না রেখে, লিমিটটা বাদ দিয়ে আমাদের যে এখানে অ্যালজেব্রিক ফাংশনটা আছে সেটা আমরা ক্যালকুলেটরে তুলবো। সো এখানে আমরা দেখতে পারি যে এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের বলছে যে x - 4, তাহলে আমরা এখানে ফ্র্যাকশন দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে x - 4 তুলবো। সো আলফা দিয়ে এই যে এখানে হচ্ছে আমরা x তুলতে পারি, -4 লিখে ফেলাম। আর এখানে আমাদের নিচে যেটা ছিল হরে, সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস x - 12, তাহলে আমরা হরে লিখে ফেলতে পারি x স্কোয়ার মাইনাস x - 12। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই লিমিটের ভ্যালুটা বসাতে হবে। সো এটা বসানোর জন্য আমরা ক্যালকে চলে যেতে পারি। এখানে x এর মানটা আমাদের থেকে জানতে চাচ্ছি। এখানে যদি কোনো ভ্যালু থাকেও সেটার উপর ট্রাস্ট করবা না, কারণ এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমরা আগে যে ম্যাথগুলো করে আসছি সেটার ভ্যালুটা এখানে থাকতে পারে। সো x এর মান আমাদের জানতে চাচ্ছে, আমরা ইনপুট দিব। তো এখানে দেখছো যে x এর মানটা 4। সো আমরা যদি 4 দিয়ে ইকুয়াল দেই তাহলে সেটা ম্যাথ এরর হিসেবে আসবে। তো এখানে আসলে 4টা নিতে পারছে না, তো আমরা 4, এটা কিন্তু আমাদের এই মানটাই ফিক্স করা, আমরা তো এখানে চাইলে অন্য কোনো মান দিতে পারবো না। তো আমরা যে কাজটা করতে পারি, 4 এর কাছাকাছি একটা মান দিতে পারি, টেন্ডস টু মানে হচ্ছে প্রায় কাছাকাছি। সো আমরা 3.99 দিতে পারি, যেটা ইকুইভ্যালেন্ট টু 4, অথবা চাইলে 4 এর সাথে কিছু সামান্য অ্যাড করে দিতে পারি, 4.00001। এটা কিন্তু খুব বেশি অ্যাড হচ্ছে না, অল্পই একটু। এটা যদি আমরা প্রেস করি দেখবা যে আমাদের এখানে 0.14 আসে। তার মানে আমাদের কোশ্চেনের যে ভ্যালুটা সেটার জন্য আমাদের ভ্যালু আসে 0.14। এখন আমরা চেক করব কোন অপশনটার ভ্যালু 0.14 আসবে। সো এখানে ফার্স্ট যে অপশনটা আছে সেটা 1/7। সো আমরা যদি 1/7 চেক করি, এটার ভ্যালু আমরা সার্চ টু ডেসিমালে যদি নিয়ে যাই 0.14, তাহলে প্রশ্নের যে ভ্যালুটা সেটাও 0.14 এবং অপশন প্রথমটা সেটার ভ্যালু হচ্ছে 0.14। তার মানে এখান থেকে ক নাম্বারটাই ডেফিনেটলি আনসার হবে। তো এটা গেল আমাদের ইএস প্লাস ক্যালকুলেটরে। এখন আমরা যদি এটাকে ইএক্সে দেখি সিমিলার ওয়ে, জাস্ট আমরা এখানে কি করতে পারি যে এখান থেকে হচ্ছে x - 4, এটা আমাদের লবে আছে। সো আমরা এটাকে x - 4 হিসেবে লিখতে পারি। আর আমাদের হরে আছে হচ্ছে x স্কোয়ার মাইনাস x - 12। সো আমরা x স্কোয়ার মাইনাস x - 12 লিখে দিতে পারি। ক্যালকে গেলাম, এখানে x এর মান আমাদের থেকে জানতে চাচ্ছে। আমরা এখানে x এর মান এখন 4 দিব না, কারণ আমরা দেখছিলাম 4 দিয়ে আমাদের ম্যাথ এরর আসছিল। তো আমরা কি করব, এখান থেকে 4 না দিয়ে 4 এর কাছাকাছি একটা মান, যেমন 4.00001, মানে 4 এর সাথে সামথিং কিছু একটা অ্যাড করে দিচ্ছি।
তো এটা যখন আমরা দিয়ে দিব তখন আমাদের ভ্যালুটা চলে আসে 0.14, তার মানে আমাদের প্রশ্নের যে ভ্যালুটা সেটা চলে আসে 0.14। অ্যান্ড আমরা এখন দেখি যে 1/7 এর ভ্যালু আসলে কত, 1/7 এটার ভ্যালু 1/7 এসে সার্চ টু ডেসিমালে নিলে 0.14, তার মানে প্রশ্নেরও ভ্যালু 0.14, অপশনেরও ভ্যালু হচ্ছে 0.14, বাকিগুলো দিয়ে আসবে না। সো যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের আনসার হবে। তো 991 EX ক্যালকুলেটর দিয়ে আমরা আশা করি পারবো। অ্যান্ড এখন হচ্ছে আমরা 100 MS ক্যালকুলেটর দিয়ে দেখি। সেম এখানে জাস্ট হচ্ছে আমাদের ব্র্যাকেটটা কেয়ারফুলি তুলতে হবে, x-4 যেটা লবে আছে, সো আমরা এটাকে x-4 হিসেবে দিতে পারি, এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, তারপর ডিভাইডেড বাই এটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে তুলছি যাতে এগুলো যে একটা সেপারেট টার্ম বা এটা লব এটা হরে আছে এই জিনিসটা বুঝায়। সো x² - x - 12, তাহলে আমরা এখান থেকে x² - x - 12 দিয়ে দিচ্ছি। এখানে দেখবা যে কিছু হলুদ রঙের বাটন আছে, কিছু লাল রঙের বাটন আছে। যেগুলো হলুদ রঙের বাটন আছে সেগুলো শিফট দিয়ে তুলবো, কারণ শিফট হলুদ কালি দিয়ে দেওয়া, আর যেগুলো লাল রঙের বাটন আছে সেগুলো আলফা দিয়ে তুলবো। যেমন এখানে x, এটা হচ্ছে আমাদের আলফা দিয়ে তুলতে হবে, এটা লাল কালি দিয়ে দেওয়া। এখন আমরা ক্যালকে চলে যাই, ক্যালকে আমাদের x এর মান জানতে চাচ্ছে। x এর মান আমরা এখানে কত বসাবো, x এর মান আমরা এখানে যদি 4 বসাই তাহলে সেটা হচ্ছে ম্যাথেরও চলে আসবে, তাহলে 4 এর কাছাকাছি একটা মান 4.00001 এটা আমরা বসাতে পারি, যেটা রেজাল্ট আসে 0.14। অ্যান্ড সেমভাবে প্রথম অপশনটা যেটা সেটা হচ্ছে 1/7, সেটার ভ্যালু আসবে কত, 0.14 আসছে, তার মানে আমাদের এখানে ক নাম্বারটা অ্যান্সার হবে। বাকিগুলো আমরা চেক করে দেখতে পারি, 1/8 এর ভ্যালু হচ্ছে 0.12, তারপরে আমরা দেখতে পারি যে 1/9 এর ভ্যালু যেটা আসবে আমাদের 0.1, তারপর 1/10 এর ভ্যালু যেটা আসছে আমাদের 0.1। তো তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ক নাম্বারটা এখান থেকে আনসার হবে। অ্যান্ড এটা যে কোনো ক্যালকুলেটর দিয়ে তুমি সলভ করতে পারবা। আর এখানে কিছু প্রবলেম দেখবা যেখানে ইনফিনিটি থাকতে পারে। সো ইনফিনিটি যদি থাকে, মানে ইনফিনিটি মানে অসীম একটা সংখ্যা, মানে আমরা এখানে এক্সের অনেক বড় একটা মান এখানে ইনপুট করব। বড় মান বলতে যেমন ধরো এখানে আমরা 99 দিতে পারি, ঠিক আছে, তাহলে দেখবা আমাদের আনসার চলে আসবে। আর যদি এখানে π/2 থাকে, π/2 থাকলে কি করব, যেমন আমরা এখানে 4 ছিল, 4 এর চেয়ে কিছু মান বাড়তি করে দিচ্ছি, 4.00001। যদি আমাদের π/2 থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, ক্যালকে গিয়ে ধরো আমরা এখানে সামথিং কিছু একটা লিখলাম, ক্যালকে গিয়ে আমরা এখানে π/2 লিখবো, π/2 এর সাথে ধরো আমরা প্লাস 0.00001 করে দিব, আমাদের আনসার চলে আসবে, ঠিক আছে। সো আশা করি লিমিটটা নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকবে না। এই বইটা তোমাকে ওভারঅল একটা টিউটরের মতো করে গাইড করবে, ঠিক আছে। সো প্রত্যেকটা জিনিস একদম নোট আকারে তুমি এখানের মধ্যে পেয়ে যাবা। সো ক্যালকুলাস যদি তুমি শুরু থেকে শুরু করতে চাও তাহলেও তোমার জন্য এটা বেটার, অ্যান্ড তুমি যদি পুরোটা একবার রিভিশন করতে চাও সেটা তোমার জন্য বেটার, অ্যান্ড এটা একাডেমিক এবং অ্যাডমিশন লেভেলে তোমাকে এনাফ হেল্প করবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের একদম ইম্পর্ট্যান্ট একটা টপিকে চলে যাই, অন্তরজ নির্ণয়। এটা তোমার লাগবেই, মাস্ট, ঠিক আছে। সো আমাদের এখানে ডিফারেন্সিয়েশনে যেসব প্রবলেমগুলো থাকে সেখানে তোমাকে একবার ডিফারেন্সিয়েট করতেই হয়। সো আমরা এখন দেখি যে কীভাবে ডিফারেন্সিয়েটটা করা যায় মেইনলি। সো এখানে আমরা আমাদের প্রশ্নটা বলছে যে y = e⁻x sin x হলে dy dx বা ddx অফ y সমান কত। এখানে 4টা অপশন দেওয়া আছে। সো এখানে আরও যে কোনো প্রবলেম থাকতে পারে, এটা তোমার সুবিধাটা এটাই যে তোমাকে যদি টিচাররা অপশানে ভ্যালুগুলো চেঞ্জ করেও দেয় তাহলেও হচ্ছে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না, তুমি খুব ইজিলি অরিজিনাল আনসার কোনটা সেই জিনিসটা বের করে ফেলতে পারবা। তাহলে দেখো ddx অফ y, তার মানে ddx অফ e⁻sin x করতে হবে। তো আমরা এই জিনিসটা দেখি যে ddx অফ e⁻sin x কীভাবে করা যায়। আমরা ফার্স্টে ES প্লাসে দেখি। সো ddx অফ e⁻x sin x এটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। খেয়াল রাখবা ক্যালকুলেটরটা যাতে র্যাডিয়ান মোডে থাকে। তাহলে এখানে ddx দেখতে পাচ্ছ, সো শিফট দিয়ে ddx দিয়ে দিলাম। এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে কত, e⁻x sin x। তাহলে আমরা এখান থেকে e⁻x বসাবো, তাহলে e দিয়ে দিলাম, এই যে এখানে এক্সপোনেনশিয়ালটা ছিল, e⁻x বসে গেল। এরপর হচ্ছে কত, sin x, এটা সাইডে কার্সরটা নিয়ে আসবো। এরপর ছিল কত, sin x ছিল, তাহলে আমরা এখান থেকে sin x বসাইতে পারি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখন এখানে দেখবো যে একটা বাই ডিফল্ট x এর একটা মান জানতে চাচ্ছে। এই জিনিসটা একটা ট্রাই করবো, যেমন এখানে আমরা x এর একটা ভ্যালু বসাবো, সেটা হতে পারে 2। এই ভ্যালুটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, 2 দিয়ে দেখবা যে আমাদের যতগুলো আননোন টার্মস থাকে সেগুলো কিন্তু মিলে যায়। সো আমরা এখানে x এর একটা ভ্যালু যেমন 2 ধরতে পারি, এটা ত্রিকোণমিতিতেও ক্যালকুলাসও নেক্সট আমরা যে চ্যাপ্টারগুলো পড়বো এখানে দেখবা 2 দিয়ে আমাদের সাধারণত ভ্যালুগুলো মিলে, যদি না মিলে তাহলে সেই ক্ষেত্রে আমরা 0.2 ধরবো। ওকে, সো আমরা যখন ইকুয়াল দিচ্ছি তখন আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে 3.64। তার মানে আমরা যে প্রশ্নের যে ভ্যালুটা পাচ্ছি ddx অফ e⁻x sin x এর, সেটার ভ্যালুটা আসছে 3.64। এখন আমরা চেক করব কোন অপশনটার ভ্যালু আসলে 3.64 হয়। সো এখানে আমরা ঘ নাম্বার অপশনটা যদি চেক করি, ঘ নাম্বার অপশনটা চেক করলে দেখতে পারবো যে এখানে আমাদের হচ্ছে e⁻x sin x। সো আমরা এখানে e⁻x লিখে ফেলতে পারি, এখানে একটা ব্র্যাকেট বসবে, অবশ্যই ব্র্যাকেট কিন্তু মিস করা যাবে না, নাহলে কিন্তু আনসারটা আসবে না। sin x ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, প্লাস cos x, এটার আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আর এখানে দেখো এখানে একটা ওপেনিং ব্র্যাকেট ছিল sin x এর আগে,
এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখানে এক্স এর ভ্যালুটা কত, এখানে এক্স এর ভ্যালুটা আমরা কত বসালাম, একটু আগে 2 বসাচ্ছিলাম, তার মানে ক্যালকে গিয়ে আমরা 2 বসাবো। এখানে খেয়াল করো, এই যে আমরা এর আগে যে ম্যাথটা করে আসছিলাম ওইখানে ভ্যালু ছিল 4.00001। তো এখন এটা আমরা খেয়াল করব যাতে এই জিনিসটা না হয়, তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা 2 বসাচ্ছি, ঠিক আছে। 2 বসে যখন ইকুয়াল দিচ্ছি তার মানে এই ঘ নাম্বার অপশনটার ভ্যালু 3.64 চলে আসে। তার মানে প্রশ্নের যে ভ্যালুটা সেটা হচ্ছে 3.64 এবং অপশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে 3.64, তাহলে অবশ্যই এখান থেকে ঘ নাম্বারটা আনসার হবে। তো এই জিনিসটা আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারবো। সিমিলারলি এটার মতোই হচ্ছে 991 EX ক্যালকুলেটরে বের করা যায়। তো এখানে আমরা ডিডিএক্স অফ, এখানে হচ্ছে কত আমাদের e টু দি পাওয়ার x sin x, তাহলে এখান থেকে আমরা e টু দি পাওয়ার x বসাতে পারবো। এরপর হচ্ছে sin x, এটা আমরা এখান থেকে বসাই ফেললাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। x এর একটা মান জানতে চাচ্ছি, ওই যে x এর মান আমরা 2 প্রেস করে দিব, ইকুয়াল দেওয়ার পর আমাদের ভ্যালুটা চলে আসছে কত 3.64। তাহলে এখন কোন অপশনটার ভ্যালু 3.64 সেটা আমরা বের করব সিমিলার ওয়ে। এখানে আমরা শিফট দিয়ে যে ই টু দি পাওয়ার সামথিং এটা দিয়ে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স, কার্সরটা এখানে নামাতে হবে। সো এরপর হচ্ছে কত সাইন এক্স প্লাস কজ এক্স, জাস্ট আমাদের এখানে প্রশ্নের যে ভ্যালুটা আছে সেটাই আমরা এখান থেকে বসাচ্ছি, সাইন এক্স প্লাস কজ এক্স অপশন থেকে। তো এখানে আমাদের একটা ওপেনিং ব্র্যাকেট ছিল, সেটা আমাদের ক্লোজ করতে হবে। সো এখানে দেওয়ার পর আমরা ক্যালকে চলে যাব। ক্যালকে আমাদের দেখো এই যে আগের ম্যাথটার ভ্যালুটা কিন্তু রয়ে গিয়েছিল, সো এটার উপর কিন্তু ভরসা করা যাবে না। আমরা এই যে প্রশ্নটা যখন বসাচ্ছিলাম এক্স এর মান 2 বসাচ্ছিলাম, এখন আমরা এখানে অপশনের জন্য এক্স এর মানটা 2 বসাবো। সো 2 বসে ইকুয়াল যখন দিব তাহলে এটার ভ্যালু চলে আসছে 3.64। তার মানে প্রশ্ন যেটা ছিল সেটার ভ্যালু হচ্ছে কত 3.64 আসছে, অ্যান্ড অপশন যেটা সেটার ভ্যালু আসছে কত 3.64। এবং এটা দিয়ে যে প্রকার যত প্রকারের অন্তরজ নির্ণয় আসুক না কেন, যেরকম ডিফারেন্সিয়েট করতে দেখ না কেন, যত বড় আনসার হোক না কেন, তুমি কিন্তু সলভ করতে পারবা। তাহলে পরীক্ষার হলে পাশের জনের খাতা দেখে কিন্তু খাতা হারাতে হবে না যে আমার অঙ্কটা ঠিকঠাক আছে কিনা এটা চেক করার জন্য। এখন আমরা দেখি অনেকে বলে যে এগুলো নাকি 100 এমএস করা যায় না, 100 এমএসও কিন্তু করা যায় সবগুলাই। তবে এখানেও দেখো ডিডিএক্স কিন্তু আছে, শিফট দিয়ে এখানে হচ্ছে আমরা ডিডিএক্স লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স। এখানে তুমি যদি আলফা দিয়ে তোলো তাহলে তোমাকে একটা পাওয়ার দিতে হবে, আর যদি তুমি শিফট দিয়ে তোলো সেটা ই টু দি পাওয়ার হিসেবেই কাউন্ট হয়ে যাবে। সো আমরা এখানে আলফা দিয়ে তুললাম, সো আমরা এটাকে একটা পাওয়ার দিতে পারি। সো ই টু দি পাওয়ার এক্স, এরপর হচ্ছে সাইন এক্স, এখানে তোমার সাইন বাটনও আছে, এখানে এক্সও আছে, সবই আছে। এখন তোমার কাছে মনে হতে পারে এটা যদি আমি ইকুয়াল দেই তাহলে কিন্তু আমাদের সিনট্যাক্স এরর চলে আসতেছে, কারণ আমরা আগেরগুলাতে এক্স এর মান বসাচ্ছিলাম, এখন কিন্তু এক্স এর মানটা বসাই নাই। তাহলে আমরা এক্স এর মানটা এখানে কিভাবে বসাতে পারি, এটা যদি শিখতে পারো তাহলে তোমার এই টাইপের যতগুলো অন্তরজ আসুক না কেন তুমি বের করতে পারবা। আর ইন্টিগ্রেশনেরগুলো করার জন্য কিন্তু আমাদের অন্তরজটা জানতে হয়। তাহলে আমরা কমা দিয়ে এখানে 2 বসাতে পারি। দেখো তাহলে এখানে এই জিনিসটা মনে রাখবো যে আমরা এখানে ভ্যালুটা বসানোর জন্য কমা দিয়ে বসাই দিব। তাহলে ইকুয়াল দাও, দেখবা আমাদের এখান থেকে ভ্যালুটা কত আসছে, আমাদের ভ্যালুটা আসছে এখান থেকে 3.64। তার মানে আমাদের ভ্যালুটা এক্স্যাক্টলি ম্যাচ করেছে। অ্যান্ড আমরা দেখব কোন অপশনটার ভ্যালু 3.64। তাহলে আমরা এটা যদি দেখি ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে দিচ্ছি সাইন এক্স প্লাস কজ এক্স, ঠিক আছে। সো আমরা এখানে জাস্ট এই 4 নম্বর যে অপশনটা ই টু দি পাওয়ার এক্স লিখে ফেললাম, সাইন এক্স প্লাস কজ এক্স। আমরা ক্যালকে গিয়ে এক্স এর মানটা ওই যে 1.99 বা 2 দিয়ে ইকুয়াল দিতে পারি, তাহলে সেটার ভ্যালু হচ্ছে 3.64। তাহলে আমাদের প্রশ্নের যে ভ্যালুটা সেটা হচ্ছে 3.64, আর অপশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে 3.64। দ্যাটস ওয়াই আমাদের এটাই হচ্ছে কারেক্ট আনসার হবে। সো এটা আশা করে পারবা, অন্তরজ নির্ণয় রিলেটেড কোনো ধরনের প্রবলেমই থাকবে না। এখন আমরা দেখি যে অন্তরজ নির্ণয়ের পরে পর্যায়ক্রমিক অন্তরীকরণটা বের করা। পর্যায়ক্রমিক অন্তরীকরণ বের করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের এমসিকিউতে অনেক ধরনের প্রশ্ন আসে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ করা মানে হচ্ছে আমাদের যে এই ডিফারেন্সিয়েটগুলো করা, এটাকে 2 বা 3 বা 4 বার ডিফারেন্সিয়েট করা। এখান থেকে একটা প্রবলেম আমরা দেখতে পারি এরকম টাইপের, যেমন এটা বললো যে cos 3x এর n-তম অন্তরক সহগ, মানে এটাকে n বার অন্তরজ করার পরে রেজাল্টটা কি আসবে সেই জিনিসটা আমাদেরকে মেইনলি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে n এর মানটা দেখে অনেকে কনফিউজড হয়ে যায়, সাথে এই টাইপের অপশনগুলো দেখে। এখানে চিন্তা করো তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে এখানে যা ছিল তাই না প্রসিডিউরটা, অবশ্যই সেটাই। যদি 2 বার করো তাহলে হচ্ছে তোমাকে সেকেন্ড ডেরিভেটিভে যেতে হবে। কিন্তু তুমি n বলতে তুমি যেটা বসাতে পারো, n যদি তুমি 1 বসাও তার মানে তুমি এটাকে একবার অন্তরজ করলে যা আসতো একদম হুবহু এই জিনিসটাই তুমি এখানে আরেকবার করবা। সো এখানে যেমন এখানে আমরা n এর মান 1 ধরছি, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে আমাদের অপশনটা অনেক সিম্পল হয়ে যাবে, সেটা হয়ে যাবে 3 cos π/2 প্লাস 3x। এখানে যেহেতু আমরা n এর মানটা 1 বসাচ্ছি, তোমার এটা প্রথম অন্তরক সহগের জন্য যা হবে, দ্বিতীয় অন্তরক সহগের জন্য তাই হবে, তৃতীয় অন্তরক সহগের জন্য তো সেই জিনিসটাই সত্যি হবে। তো আমরা এখন দেখি যে এটাকে আসলে কিভাবে ক্যালকুলেট করা যায়।
তো আমরা এখানে ddx লিখে ফেললাম, এখানে হচ্ছে cos 3x এর ভ্যালুটা বসাতে হবে। সো cos 3x আমরা এখান থেকে অ্যাজ ইট ইজ লিখে ফেললাম, আর এখানে x এর একটা মান বসাতে হবে, যেমন আমরা এখান থেকে 2 বসাতে পারি। 2 বসানোর পর আমরা যখন ইকুয়াল দিব, আমরা দেখছি যে এখান থেকে আমাদের যে ভ্যালুটা 0.838, মানে যেটাকে আমরা বলতে পারি 0.84, সেটা চলে আসছে। এখন আমরা দেখব কোন অপশনটার ভ্যালু আসলে 0.84 হবে। সো এখানে ঘ নম্বর অপশনটা কনসিডার করা যাক। এখানে 3 টু দি পাওয়ার n cos n pi by 2 প্লাস 3x, এখানে n এর মান যদি আমরা 1 বলি, কারণ আমরা এখানে একতম অন্তরক সহগ মানে প্রথম অন্তরক সহগটা বের করতে চাচ্ছিলাম। সো এখানে আমরা বলতে পারি যে তাহলে এটা যদি 1 বসে তাহলে এটা 3 হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 1 মানে 3, তারপর এটা হচ্ছে 1 ইন্টু পাই বাই 2 মানে এটা হচ্ছে শুধু পাই বাই 2 হবে প্লাস 3x। তাহলে এটা যদি আমরা বসাই, এটার ভ্যালুটা যদি আমরা চেক করি, তাহলে 3 cos পাই বাই 2, ঠিক আছে। সো পাই বলতে শিফট দিয়ে এই যে এখানে পাই আছে, পাই ডিভাইডেড বাই 2, তারপর এখানে হচ্ছে কত প্লাস 3x, তার মানে প্লাস 3x আমরা বসাতে পারি। দেন আমরা এখানে ক্যালকে চলে যাব, ক্যালকে যাওয়ার পর আমরা ওই যে এক্স এর ভ্যালুটা, এটা তো আমরা মাত্রই করলাম, 2 বসাচ্ছিলাম। সো 2 আমরা দিয়ে ইকুয়াল দিলে তাহলে এটা 0.838 মিনস হচ্ছে 0.84। তাহলে আমরা প্রশ্নের যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে কত, এটাও আসছিল 0.84, অ্যান্ড অপশনের যে ভ্যালুটা ঘ নাম্বার অপশন, সেটার ভ্যালু আসছে কত, সেটার ভ্যালু আসছে 0.84। সো দ্যাট মিনস আমাদের এখান থেকে ঘ নাম্বারটাই কারেক্ট আনসার হবে। তো আমরা এখন এটার পরে আমরা এখন ইএক্স ক্যালকুলেটরটা দিয়ে ট্রাই করতে পারি। ইএক্সও সিমিলার প্রসিডিউরটা, আমরা এখানে ফার্স্টে ডিডিএক্স করব, ডিডিএক্স অফ cos 3x, তার মানে আমরা এখানে cos লিখে ফেললাম, 3 লিখলাম, x লিখে ফেললাম, রাইট। সো cos 3xটা লেখার পর আমরা এখান থেকে x এর মানটা ইনপুট দিব, যেমন x এর একটা মান আমরা 2 বলতে পারি। 2 বসে যখন আমরা ইকুয়াল দিব, তাহলে আমাদের এটার ভ্যালুটা আসছে 0.838 মিনস হচ্ছে 0.84। অ্যান্ড আমাদের অপশন যেটা ঘ নাম্বার অপশন তো আমরা জানি। সো এখান থেকে আমরা 3 cos পাই বাই 2 পাই ডিভাইডেড বাই 2, একদম সেম প্রসিডিউর আগেরটার মতোই, প্লাস 3x, এটা যদি বসাই দেন আমরা যদি ইকুয়াল দিই, তাহলে ভ্যালুটা আসছে সেম 0.84। তাহলে প্রশ্নের ভ্যালু 0.84, অপশনের ভ্যালু হচ্ছে 0.84। সো এটা ম্যাচ করছে, দ্যাটস ওয়াই এখান থেকে ঘ নাম্বারটা আনসার হবে। অ্যান্ড সেম প্রসিডিউরটা তো এখন আমাদের 100 ms-এও করা যাবে। সো আমরা এখানে যে কাজটা করতে পারি, ddx অফ এখান থেকে হচ্ছে cos 3x, তার মানে আমরা cos 3x লিখে ফেলছি। x এর একটা মান বসাতে হবে, আমরা 100 ms ক্যালকুলেটরে কমা দিয়ে বসাই, সাপোজ এখানে 2 বসালাম, তাহলে এটা 2 বসানোর পরে আমাদের যে রেজাল্ট আসে 0.838 মিনস হচ্ছে 0.84। অ্যান্ড আমাদের এখান থেকে অপশন যেটা ঘ নাম্বার অপশনটা, সেটাকে আমরা সিম্পলিফাই করে নিয়েছিলাম। তাহলে 3 cos পাই বাই 2, এখন খেয়াল করো একটা ব্র্যাকেট দিয়েছিলাম, আর এটা পুরোটা কজের সাথে আসে বোঝানোর জন্য, আর আরেকটা ব্র্যাকেট দিচ্ছি পাই বাই 2কে আলাদা করে, যে এটা একটা ফ্র্যাকশন বোঝানোর জন্য, প্লাস 3x। এখানে জাস্ট তোমাকে ব্র্যাকেটটা নিয়ে একটু প্যারা নিতে হবে, আর বাকিটা সব কিছু ঠিকঠাক আছে। তাহলে এখানে 3 cos পাই বাই 2 প্লাস 3x, ওপেনিং ব্র্যাকেট দিলাম, ক্লোজিং ব্র্যাকেট দিলাম, ইকুয়াল দিয়ে দিচ্ছি 0.84। তাহলে দেখো এই প্রশ্নের ভ্যালু আসছে 0.88 মানে 0.84, আর অপশন ঘ নাম্বারটার ভ্যালু আসছে 0.84। সো আমাদের এখান থেকে ঘ নাম্বারটাই ডেফিনেটলি আনসার হবে। তো তাহলে গেল আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এটার পরে আমরা এখন দেখব স্পর্শক অভিলম্ব, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। স্পর্শক অভিলম্বের মধ্যে আমাদের কিছু এখানে ফর্মুলাও জানতে হবে। আসলে স্পর্শক অভিলম্বের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, y = x³ + 2x + 6 বক্ররেখার 0,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোনটা। এখানে আমাদেরকে কিন্তু স্পর্শকের সমীকরণও বের করতে দিতে পারে। সো স্পর্শকের সমীকরণ কি আর অভিলম্বের সমীকরণ কি, এটা আমরা অলরেডি রিটেনের ক্লাসে দেখে আসছিলাম। তারপর এখানে একটু রিক্যাপ করে রাখতে পারো যে স্পর্শকের সমীকরণ হচ্ছে y - y1 = dy dx ইন্টু x - x1। অভিলম্বের সমীকরণ সিমিলারলি এটার মধ্যে জাস্ট এই dy dxটা যেটা ঢাল ছিল, এটা জাস্ট -1 ডিভাইডেড বাই dy dx আকারে থাকবে। তো আমাদের অভিলম্বের সমীকরণের জন্য এটা আমাদের প্রয়োজন হবে, কিন্তু এখানে আমরা যেভাবে টাইমটা সেভ করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে dy dx মানে ঢাল যেটা বের করা, একবার ডিফারেন্সিয়েট করা, সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারছি। তাহলে আমরা এখন যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে বলা আছে যে y = x³ + 2x + 6, তার মানে আমরা যদি ddx অফ y করি, মানে এইটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করছি। তো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের কি আসছে এখান থেকে, এটা একটু দেখা যাক। আমরা এখান থেকে বলছি যে এখানে আমরা ডিফারেন্সিয়েট করছি x³ + 2x + 6, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এখান থেকে ddx অফ, এখান থেকে বলা যায় যে x³, তাহলে এটাকে লেখা যায় যে x³ লিখলাম প্লাস 2x লিখে ফেললাম প্লাস 6। এখানে x এর একটা ভ্যালু বসাতে হবে, বি কেয়ারফুল। এখন কিন্তু x এর মানটা আমরা চাইলে আমাদের মন মতো যেমন 2 বসাতে পারবো না, কারণ আমাদের এখানে x এর ভ্যালুটা লিমিট করে দেওয়া আছে, বাউন্ডেড করা। এখানে এটা হচ্ছে x এর ভ্যালু, এটা হচ্ছে y এর ভ্যালু। সো আমরা যদি x এর মান এখানে বসাতেই হয় এই বিন্দুর জন্য স্যাটিসফাই করার জন্য, আমরা এখানে x এর মানটা 0 বসাবো। কেন 0 বসাবো? আমাদের এখানে 0 বিন্দুটা ফিক্সড করে দেওয়া, x এর মানটা ফিক্সড করে দেওয়া, দ্যাটস ওয়াই আমরা এই মানের মধ্যেই থাকবো। ইকুয়াল দেওয়ার পরে আমাদের ঢালটা চলে আসছে, ঢালের মান 2 চলে আসছে। সো ঢালের মান 2 চলে আসার পরে আমরা এখন যে কাজটা করতে পারছি, আমরা এই যে সমীকরণ তো এটা জানি অভিলম্বের সমীকরণ। সো অভিলম্বের সমীকরণটা এখানে পিক করে নিলাম। অভিলম্বের সমীকরণ হচ্ছে y - y1 = -1 by dy dx x - x1।
তাহলে এখানে x1 আর y1 এর ভ্যালু যেটা আমাদের যে বিন্দুগুলো প্রয়োজন সেই বিন্দুটা এখানে ছিল, এটাকে আমরা x1 y1 বলতে পারি। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে কত 0 বসবে, আর y1 এর ভ্যালু কত বসবে 6 বসবে। আর এই যে এখানে যে ঢালটা সেটা আমরা অলরেডি ক্যালকুলেটর দিয়ে বের করে নিয়েছিলাম যে ঢালটা 2। তো আমরা এটা এখানে লিখে ফেললাম যে y মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস হাফ এক্স মাইনাস 0। তো এরপরের ক্যালকুলেশনটা মুখে মুখে করা যাবে, যে 2 এখানে চলে আসলে এটা 2y হয়ে যাবে, এটা 6 দুগুণা 12 হয়ে যাবে। তো আমরা এরপর বাকিটা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার হবে x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। সো এখান থেকে দেখো আমরা এই কাজটা ক্যালকুলেটরে করলাম। এই অভিলম্বের সমীকরণটা তো তোমার মাথায় থাকবে, জাস্ট এই একটা লাইন তুমি রাফ করতে পারো আর বাকিটা সরাসরি তোমার তো অপশানেই থাকবে। সো অপশানটা এখান থেকে পিক করে নিতে পারবা। তাহলে এই ঢাল বের করার যে কাজটা সেটা আমরা বাকি ক্যালকুলেটর দিয়েও করতে পারি, একদম সেম প্রসিডিউর যেটা আমরা দেখে আসছি, জাস্ট একবার ডিফারেন্সিয়েট করাই। তো সো এটা হচ্ছে ডিডিএক্স অফ হয়ে যাবে, ডিডিএক্স অফ এখান থেকে আমাদের থাকবে কত এক্স কিউব প্লাস 2x। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা এক্স কিউব প্লাস 2x প্লাস 6, আর এখানে এক্সের যে মানটা বসাতে হবে একটা 0 বসাবো। সো এটা ইকুয়াল দেওয়ার পর আমাদের ভ্যালুটা চলে আসছে কত 2, মানে ঢালটা 2 চলে আসছে। এরপর তো এখানে বসালেই সেম আনসারটাই। এরপর আমরা এই জিনিসটা 100 ms দেখে নিই, 100 ms এটা সলভ করা যাবে। সো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস 2x প্লাস 6। এখানে আমরা কমা দিয়ে ভ্যালুটা বসাবো, x এর ভ্যালু হচ্ছে 0। সো 0 বসানোর পরে আমাদের ঢালটা চলে আসছে 2। সো এই হচ্ছে আর কি আমাদের আনসার। তাহলে এই রিলেটেড আমরা যে ঢালটা যদি বের করতে পারি, স্পর্শকের সমীকরণ, অভিলম্বের সমীকরণ বের করা আমাদের জন্য কোনো ব্যাপারই না, এবং রিটেনেও এরকম টাইপের অনেকগুলাই প্রশ্ন আসে। আমাদের এরপরের টপিকটা হচ্ছে গুরুমান ও লঘুমান, মানে ম্যাক্সিমা মিনিমা, যেটাকে হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানও বলা যায়, বৃহত্তম মান ক্ষুদ্রতম মানও বলা যায়। সো এখানে আমাদের কোশ্চেনটা বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 9। এটা হচ্ছে এক্সের একটা ফাংশন দেওয়া আছে, এক্সের কোন মানের জন্য এফ অফ এক্সের গুরুমান ও লঘুমান পাওয়া যাবে। আমরা যখন থিওরিটিক্যালি এই প্রবলেমগুলো সলভ করতাম তখন আমরা যে কাজটা করতাম, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 ধরে এই মানগুলো বের করতাম। এখন দেখো আমাদের অপশানে কিন্তু এই মানগুলো দেওয়াই আছে, তার মানে আমরা কি করব, এই মানগুলো দিয়ে বসাবো, উল্টা কাজটা করবো আর কি, মানে এই মানগুলো দিয়ে বসাবো, যেটার জন্য 0 পাবো সেটাই হচ্ছে আনসার হবে। সো আমরা এখানে দেখি, এটা যদি কারো কাছে বুঝতে প্রবলেম হয় তারা একটু কষ্ট করে থিওরি ক্লাসটা একটু দেখে নিতে পারো, তাহলে তোমার এই রিলেটেড কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে ডিফারেন্সিয়েট করব ডিডিএক্স অফ এখানে এক্স কিউব মাইনাস 3x। তাহলে এটা লিখে ফেলি যে এক্স কিউব মাইনাস 3x, তারপর এটা হচ্ছে কত ছিল প্লাস 9 ছিল। সো এখানে আমরা এখন ভ্যালুগুলো আমাদের মন মতো বসাতে পারবো না, এখানে আমাদের যে অপশানে ভ্যালুগুলো আছে এই যে 1 আর -1, এখান থেকে এই ভ্যালুগুলো বসাতে হবে। সো আমরা একবার ভ্যালুটা 1 বসাবো, এটার রেজাল্ট যদি 0 আসে তার মানে এটা আনসার হতে পারে, কিন্তু -1 কেও সাথে হতে হবে। সো আমরা এখানে কার্সরটা চেঞ্জ করে 1 পরিবর্তে চেঞ্জ করে এখন -1 দিয়ে টেস্ট করব। সো এটার ভ্যালু আসছে কত 0, তাহলে 1 এর জন্য ভ্যালু আসছে 0 আর -1 এর জন্য ভ্যালু আসছে 0। সো এখানে এই জিনিসটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা যখন রিটেনে সলভ করি এটাকে একবার ডিফারেন্সিয়েট করে ইকুয়াল টু 0 ধরে আমরা এখান থেকে x এর মানটা বের করি, মানে ইকুয়েশন সলভ করার মতোই আর কি। আর এখন যে কাজটা করছি, আমাদের আনসারটা আছেই, সেটা আমরা এখানে বসে টেস্ট করে দেখছি যে এটার ইকুয়াল টু 0 আসে কিনা, ঠিক আছে, উল্টা কাজটাই জাস্ট। তো এখন আমরা এটা দিয়ে দেখলাম 991 ES প্লাস দিয়ে, এখন আমরা এখানে EX দিয়ে দেখি, এখানেও সিমিলার প্রসিডিউরে। এখানে হচ্ছে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ, এখানে লেখা যায় যেমন এখানে এক্স কিউব মাইনাস 3x ছিল, তাহলে লিখতে পারি এক্স কিউব লিখে ফেলছি, নিচেটা হলুদ কালি দিয়ে দাও, সো এটা শিফট দিয়ে দিলে চলে আসবে এক্স কিউব মাইনাস 3x, তাহলে 3x লিখে ফেললাম প্লাস 9। এখন এখান থেকে x এর ভ্যালু বসাতে হবে, এখানে চাইলে আমাদের মন মতো বসাতে পারবো না, এখানে লিমিট করে দেওয়া, একটা হচ্ছে 1 দেওয়া আর একটা -1 দেওয়া। সো আমরা 1 বসাই, এটার জন্য 0 আসছে, আর যদি পরে যেটা ছিল -1 এটা যদি বসে এটার জন্য 0 আসছে, দ্যাটস ওয়াই এটাই আনসার হবে। তুমি চাইলে অন্য ভ্যালু বসাতে পারো, ধরো 2 বসালাম, এটার রেজাল্ট কিন্তু 0 আসে নাই, তার মানে এটা আনসার হবে না আর কি। তো এখান থেকে নাম্বার 1 ক নাম্বার অপশন যেটা সেটাই আনসার হবে। এখন আমরা এটা 100 ms দিয়ে দেখি 100 ms এই জিনিসটা সলভ করা যায় কিনা। সো 100 ms অবশ্যই সলভ করা যাবে। এখানে আমাদের যে প্রশ্নটা বলছে এটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিডিএক্স অফ এখানে এক্স কিউব, তাহলে আমরা আলফা দিয়ে এখানে এক্স লিখে ফেলতে পারি, কিউব ছিল এখানে কিউব লিখতে পারি, মাইনাস 3x, তাহলে এটা আমরা 3x লিখে ফেললাম, প্লাস 9। এখন আমাদের এখান থেকে ভ্যালু বসাতে হবে, কমা দিয়ে আমরা ভ্যালু বসাই 100 ms ক্যালকুলেটরে, একবার আমাদের 1 বসাতে হবে, একবার -1 বসাতে হবে। সো আমরা যদি 1 বসাই তাহলে সেটার রেজাল্ট আসছে 0, আর যদি আমরা এখানে চেঞ্জ করে কার্সরটা -1 বসাই তাহলে সেটার রেজাল্ট আসছে 0। দ্যাটস ওয়াই আমার এখান থেকে গুরুমান আর লঘুমান আমরা যেটা পাচ্ছি 1 আর -1। তো এই জিনিসটা গেল। এখন গুরুমান ও লঘুমান থেকে আরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন এই যে গুরু মানটা কত আর লঘু মানটা কত, ওই এক্সাক্ট মানটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা যে কাজটা করি রিটেনে যখন আমরা এগুলো সলভ করি
তখন আমরা ওই যে এক্স এর মানটা বের করে নিই, ওইটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসে আবার টেস্ট করে দেখি, ঠিক আছে, কোনটার জন্য গুরুমান পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে। এখন আমরা এই জিনিসটা শর্টলি মনে রাখতে পারি যে এক্স এর যে ছোট মানটা সেটার জন্য আমরা গুরুমান পাবো, আর এক্স এর যে বড় মানটা সেটার জন্য আমরা লঘুমান পাবো। তাহলে কি বললাম, এই জিনিসটা একটু মাথায় স্টোর করো। ছোট মানের জন্য পাচ্ছি গুরুমান, মানে বড় মানটা পাচ্ছি, আর বড় মানের জন্য পাচ্ছি লঘুমান। এই ছোট মান আর বড় মান কিভাবে পাবো? ছোট মান আর বড় মানটা পাবো এই যে আমাদের এখানে 1 আর -1 এর মধ্যে, আমরা জানি 1 আর -1 এর মধ্যে 1 হচ্ছে বড় আর -1 হচ্ছে ছোট। তার মানে আমরা এখান থেকে বড় মানটার জন্য পাচ্ছি কি লঘুমান, আর ছোট মানটার জন্য পাবো গুরুমান। তো আমাদেরকে এই যে এই ফাংশনটাই দেওয়া আছে যে এটার জন্য গুরুমান কত, লঘুমান কত। এখন তোমার কাছে মনে হতে পারে যে এই প্রবলেমটাতে তো আমি জানি যে 1 আর -1, যদি আমি এটা না জানতাম তাহলে কি করতাম? যদি আমরা এটা না জানতাম তাহলে আমি এটাকে একবার হাতে কলমে লিখে ডিফারেন্সিয়েট করতাম একবার, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েট করতে 2-3 সেকেন্ডও লাগবে না ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিয়ে। ওইটাকে আমরা ইকুয়াল টু ধরে ইকুয়েশনটা সলভ করবো, এখান থেকে আমরা মানগুলো ইজিলি বের করে নিতে পারবো। যদি মান না দেওয়া থাকতো তাও কোনো প্রবলেম ছিল না, আমরা মানটা বের করে নিতে পারতাম। তো আমরা এখন দেখি এটার গুরুমানটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করা খুবই ইজি। আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x³ - 3x + 9। তাহলে আমরা এখান থেকে এটা বসাই যে x³, তো আমরা এখান থেকে আলফা দিয়ে দিলাম, x লিখে ফেললাম, x³ লিখলাম -3x + 9। তো এটা লেখার পরে এখন আমাদের ক্যালকে গিয়ে ভ্যালু বসাতে হবে। দেখো এখানে আমাদের এক্স এর মান আগে যেটা ম্যাথ করে আসছিলাম সেটা এখানে স্টোর করা। সো এটার দিকে ভরসা করবো না, আমরা আমাদের যে মানটা বসানো দরকার সেটা বসাবো, গুরুমান। সো গুরুমান বের করার জন্য আমাদেরকে এক্স এর ছোট মানটা বসাতে হবে। তো এক্স এর দুইটা মান ছিল, 1 আর -1 এর মধ্যে ছোট কোনটা? -1 ছোট ডেফিনেটলি। তাহলে আমরা এখানে -1 বসাবো। -1 বসানোর পর আমাদের রেজাল্টটা চলে আসছে 11, অর্থাৎ আমাদের ক নাম্বার অপশনটা অ্যান্সার হবে যে গুরুমান হবে কত, 11। এই সেম কাজটা আমরা এখানে অন্য ক্যালকুলেটরগুলো দিয়েও করতে পারবো। যেমন এখানে আমরা ইএস প্লাস দিয়ে যদি দেখি, এখানে আমাদেরকে বলছে যে x³, তাহলে আমরা এটা লিখে ফেলি যে x³ লিখলাম, তারপর হচ্ছে -3x এটা আমরা লিখলাম, এরপর হচ্ছে +9, সো +9 লিখলাম। এখন ক্যালকে যাব, ক্যালকে গিয়ে আমরা ভ্যালু বসাবো। আমরা এখানে কোনটা বসাবো? গুরুমান বের করছি, অর্থাৎ ছোট মানটা বসাবো। তাহলে -1 বসাবো। সো -1 যদি বসাই তাহলে আমাদের রেজাল্ট চলে আসে 11, অর্থাৎ গুরুমানটা হচ্ছে 11। অ্যান্ড আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে EX ক্যালকুলেটর দিয়ে করা যায় কিনা এটা আমরা টেস্ট করে দেখি। আমরা এখানে x লিখে ফেললাম, এখানে শিফট দিয়ে কিউবও লিখে ফেললাম, x³, তারপর হচ্ছে -3x এটা আমরা বসালাম, +9। তো এটা আমরা লিখে ফেললাম। এখন ক্যালকে গিয়ে আমরা ভ্যালুটা বসাবো। এখানে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে সেম ভাবে ছোট মানটাই বসাবো, -1, ছোট মানটা -1 বসানোর পরে আমাদের ভ্যালু চলে আসে 11, অর্থাৎ আমাদের গুরুমানের যে রেজাল্টটা সেটা চলে আসে 11। একদম সিমিলার প্রসিডিউরে আমরা চাইলে লঘুমানটাও বের করতে পারি। সো লঘুমানটা কেমন হবে? লঘুমানটা হবে আমাদের এখানে হচ্ছে আমরা যে দুইটা মান ছিল 1 আর -1 এর মধ্যে, -1 অর্থাৎ ছোট মানটা দিয়ে আমরা গুরুমান পেয়ে গিয়েছিলাম, এখন আমরা লঘুমান বের করব, অর্থাৎ বড় মানটা বসাতে হবে। বড় মান কত ছিল? 1 ছিল। সো আমরা এখন বড় মানটা বসাবো। তাহলে ক্যালকে গিয়ে আমরা যদি 1 বসাই তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে 7, অর্থাৎ আমাদের লঘুমানটা হচ্ছে 7। তো সেমভাবে আমরা অন্য ক্যালকুলেটরগুলোতেও দেখি, এই যে আমাদের আগের রেজাল্টটা ছিল, ক্যালকে গিয়ে আমরা এখন এখানে 1 আর -1 এর মধ্যে 1টা বসাচ্ছি, এটার রেজাল্ট চলে আসছে আমাদের 7, অর্থাৎ লঘুমান হচ্ছে 7। সেমভাবে আমাদের ইএস প্লাস যে ক্যালকুলেটরটা ছিল, এখানে আমরা যদি বসাই ক্যালকে গিয়ে, আমরা যদি এখানে বড় মানটা যেটা ছিল, বড় মানটা ছিল 1, সো 1 যদি বসাই রেজাল্ট চলে আসছে 7। সো এই হচ্ছে আমাদের ওভারঅল গুরুমান লঘুমান। তাহলে আমরা ওভারঅল এই ক্যালকুলেটরগুলো দিয়ে কিভাবে মাত্র 10 সেকেন্ডেই এমসিকিউগুলো সলভ করা যায় ডিফারেন্সিয়েশনের, সেই জিনিসটা আমরা দেখলাম। আমাদের এটার জন্য কি করতে হবে? আমাদের ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে ইনশিওর করতে হবে ক্যালকুলাসের সকল এমসিকিউ সলভ করার জন্য। আর প্রত্যেকটা এই বইয়ের প্রত্যেকটা টপিক তোমাকে হচ্ছে আমি ভিডিও লেকচার দিয়ে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা জিনিস কিভাবে সলভ করবা, কিভাবে আসে পরীক্ষাতে, ঠিক আছে? যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আজকের পর থেকে খুব ইজিলি সলভ করতে পারবা। এখন আমরা চলে আসি অনির্দিষ্ট যোগজীকরণে। অনির্দিষ্ট যোগজীকরণের যে ম্যাথগুলো সেটাও খুব ইজিলি 10 সেকেন্ডেই সলভ করা যায়। এখানে আমাদের দুই টাইপের আমাদের ইন্টিগ্রেশন আমরা দেখব, একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ, একটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণ। অনির্দিষ্ট যোগজীকরণটা কি ছিল আমরা এর আগের ভিডিও লেকচারগুলোতে দেখে আসছি, এখানে কোনো ধরনের লিমিট থাকবে না, নির্দিষ্ট যোগজীকরণে জাস্ট লিমিটটা দেওয়া থাকবে। আর আমরা আরেকটা পড়বো যেটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগ। জাস্ট দেখো ইন্টিগ্রেশনে কতগুলো ম্যাথ আছে, তুমি যে কোনো ধরনের অনির্দিষ্ট যোগজীকরণ এটা দিয়ে সলভ করতে পারবা, রিটেনে ম্যাথটা ঠিকঠাক হচ্ছে কিনা আনসার চেক করতে পারবা, যে কোনো প্রকারের নির্দিষ্ট যোগজীকরণ এটা দিয়ে সলভ করতে পারবা, এবং নির্দিষ্ট যোগজীকরণের যে প্রয়োগ বা ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এই জিনিসটা আমরা দেখব, এবং এটার সাথে কিছু আমরা শর্টকাটও দেখব। তো এখানে আমরা ফার্স্টে খেয়াল করে দেখি, এখানে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে এই প্রবলেমটা দেখো, ইন্টিগ্রেট 1/1 + cos 2x dx এটার সমান কত। যে টাইপের প্রবলেম আসুক না কেন সেটা সলভ করা যাবে। তো এটা একটা
ছন্দের মতো করে মনে রাখতে পারো যে লিমিট ছাড়া ইন্টিগ্রেশন অপশনকে ডিফারেন্সিয়েশন। কি বললাম? লিমিট ছাড়া ইন্টিগ্রেশন অপশনকে ডিফারেন্সিয়েশন। সো যদি কোনো লিমিট ছাড়া ইন্টিগ্রেশন দেওয়া থাকে, যেমন এখানে লিমিট আছে কিন্তু অনির্দিষ্টতে তো লিমিট থাকে না, তার মানে ওইগুলা প্রসিডিওরটা করতে হবে আমাদেরকে অপশনকে ডিফারেন্সিয়েট করে করে। কিভাবে? আমরা এখানে ফার্স্টে এই জিনিসটা দেখে নিই যে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে ফার্স্টে যে কাজটা করতে হবে, এখানে ইন্টিগ্রেশন সিম্বলটা আমরা স্কিপ করি, আমাদের ভিতরে যে পোর্শনটা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, তাহলে আমরা এটাকে ফার্স্টে ক্যালকুলেটরে তুলে ফেলি 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। দেখো আমাদের ক্যালকুলেটর ট্রিক্সগুলো শেখার পারপাস যে আমাদের এখানে বাটনগুলো কোনটার পর কোনটা এটা মুখস্থ করা না, আমাদের জিনিসটাকে একটু মাথায় সেট করা, এগুলো দেওয়া যাতে হচ্ছে তুমি যদি ভুলেও যাও কখনো তাহলে যাতে রিক্যাপ করে নিতে পারো। আর ক্লাস লেকচার তো আছেই, আমি তোমাকে একটা দেখাই দিচ্ছি সেটা ঠিক আছে, বাট তুমি 10টা নিজেই সলভ করতে পারবা। অ্যান্ড এই প্রবলেমগুলো সলভ করার পর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে বসো, দেখবো যে অলমোস্ট সবই সলভ করতে পারবা। আর কোনো প্রবলেম থাকলে সেটা আমাদেরকে গ্রুপে জানাতে পারো। দেন আমরা এখান থেকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x সেটা ক্যালকুলেটরে লিখে নিলাম, ঠিক আছে। সো এখন এখানে x এর মান তো আমরা জানি না, সো আমরা আননোন ভ্যালুগুলোতে যেমন আমরা জানি না এরকম একটা ভ্যালু যেমন 2 আমরা ইনপুট দিব। সো আমরা এখানে হচ্ছে ক্যালকে গেলাম, এখানে হচ্ছে x এর একটা মান আমাদের থেকে জানতে চাচ্ছে, এই ভ্যালুটার উপর ভরসা করবা না, যখন আমাদের জানতে চাচ্ছে আমরা নিজেরা ইনপুট দিব, এটা আমাদের আগে ম্যাথ করে আসলে সেটার মানই ছিল এখানে। সো ইকুয়াল দেওয়ার পরে আমাদের ভ্যালুটা আসছে, প্রশ্নের ভ্যালুটা আসছে কত? 2.88। সো আমরা এখান থেকে প্রশ্নের ভ্যালুটা পেয়ে গেলাম 2.88। এখন আমরা অপশনগুলোকে ডিফারেন্সিয়েট করব, যেটার রেজাল্টটা 2.88 আসবে বা কাছাকাছি আসবে সেটাই অ্যান্সার হবে। যেমন আমরা এখান থেকে বলতে পারি যে আমরা এখান থেকে ধরো গ নাম্বারটাকে ডিফারেন্সিয়েট করলাম, এটা হচ্ছে হাফ 10x, তো আমরা বলতে পারি এখান থেকে হাফ লিখে ফেললাম, বা এটাকে 0.5ও লিখতে পারো, দেন হচ্ছে 10x এটা লিখে ফেললাম। এখন x এর তো একটা ভ্যালু বসাতে হবে, আমরা এটা টেস্ট করার সময় 2 বসিয়েছিলাম, এখন আমরা এখানে 2 বসাবো। সাধারণত দেখবা এই 2 দিয়ে হচ্ছে তোমার যে কোনো আননোন টার্মসগুলো কিন্তু মিলে যায়, 2 দিয়ে যদি না মিলে তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা 0.2 দিয়ে করবো। তো দেখো এটার ভ্যালু কিন্তু চলে আসছে 2.88, তাহলে আমরা প্রশ্নের ভ্যালু পেয়ে গেলাম 2.88, অপশনের গ নাম্বার অপশনের ভ্যালু পেয়ে গেলাম 2.88, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের আনসার হবে, বা কাছাকাছিও আসতে পারে। এখন আমরা সিমিলারলি এই জিনিসটা আমরা এখন ইএক্স ক্যালকুলেটর দিয়ে দেখে নিই। ইএক্স ক্যালকুলেটরও আমাদের সেম প্রসিডিওর, আমাদের এখানে প্রশ্নে যেটা দেওয়া ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, এটা আমরা লিখে ফেললাম। আমরা ক্যালকে যাব, এক্স এর একটা মান জানতে চাচ্ছে, আমরা দিব ধরো 2 দিলাম, এখানে 2 দিয়ে ইকুয়াল দিলাম, তাহলে আমাদের এই ভ্যালুটা আসছে 2.88। এখন আমরা অপশনকে ডিফারেন্সিয়েট করব, তার মানে এখানে আমরা যে কাজটা করতে পারি ddx অফ হাফ 10x, তাহলে আমরা এখান থেকে হাফ লিখে ফেলছি আর এখান থেকে থাকবে 10x। সো এটা আমরা লিখে ফেললাম। আর x এর একটা ভ্যালু যেমন আমরা ওই যে 2 ধরেছিলাম, 2 দিয়ে আমরা ইকুয়াল দিচ্ছি, তাহলে 2.88 আসে, তাহলে প্রশ্নের ভ্যালু আসছে 2.88 আর অপশন গ নাম্বারটা সেটার ভ্যালু আসছে 2.88। সো আমাদের অবভিয়াসলি গ নাম্বারটা আনসার হবে। এখন আমরা এই জিনিসটা 100 ms ক্যালকুলেটর দিয়ে দেখে নিই করা যায় কিনা। ডেফিনেটলি করা যাবে। 1 ডিভাইডেড বাই, যদি আমাদের এখানে 1 প্লাস সামথিং থাকতো ওখানে একটা ব্রেকেট ইউজ করতাম, 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x, এটা আমরা লিখে ফেলছি। অ্যান্ড আমরা এখানে ক্যালকে যাব, ক্যালকে গিয়ে x এর একটা মান আমাদের থেকে জানতে চাচ্ছে, আমরা এটার ভ্যালু বসেছি 2, তাহলে এটার ভ্যালু আসছে 2.88। এখন আমরা গ নাম্বার অপশনটাকে ডিফারেন্সিয়েট করব, আমরা এখানে ডিফারেন্সিয়েশন করা জানি, ddx অফ হাফ, আমি এখানে হাফ না লিখে ধরো 0.5 লিখলাম, এখানে ব্র্যাকেট বেশি ইউজ করতে হয় এই জন্য আমি হাফের জায়গায় 0.5 লিখছি, 10x এটা বসে যাচ্ছে। তারপর এখানে x এর একটা মান তো বসাতে হয়, এটা আমরা কমা দিয়ে বসাই এই ক্যালকুলেটরে, কমা দিয়ে ধরো 2 বসালাম, কারণ আমরা এখানে 2 বসেছিলাম। সো আমাদের এই রেজাল্টটাও চলে আসে 2.88, তাহলে প্রশ্নের যে ভ্যালুটা সেটাও 2.88, অপশনের যে ভ্যালুটা সেটাও 2.88। সো ডেফিনেটলি আমাদের এখান থেকে গ নাম্বারটা অ্যান্সার হবে। আর এখানে ইএস প্লাস আর ইএস ক্যালকুলেটরের বাটনগুলো কোয়াইট সিমিলার হয়, আমি হচ্ছে ইএস দিয়ে দেখাচ্ছি না, ইএস প্লাসটা যারা দেখছো তারা ইএসটা দিয়েও কমপ্লিট করে ফেলতে পারবা। অ্যান্ড এটা আসলে সবগুলো একই রকম। তাহলে আমাদের যে কোনো প্রকারের অনির্দিষ্ট যোগজীকরণ দিক না কেন, সেটা জেড ধরে সলভ করতে হোক, ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগে সমাধান করতে হোক, সখণ্ড যোগজীকরণ করতে হোক, ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হোক, আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ করতে হোক, ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন দিয়ে করতে হোক, যেটাই হোক না কেন আমরা খুব ইজিলি এই জিনিসটা সলভ করে ফেলতে পারবো। এখন আমরা চলে আসি নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে। নির্দিষ্ট যোগজীকরণে আমাদের এখানে যে জিনিসটা বলছি, নির্দিষ্ট যোগজীকরণগুলো বের করা আরও ইজি। এখানে তো আমাদের অপশনকে ডিফারেন্সিয়েট করতে হচ্ছিল, এটা আরও সহজে করে ফেলা যায়। এখানে আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে ইন্টিগ্রেট, 0 হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে π/2 sin স্কয়ার x dx, এটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। সো এটা যদি আমরা বের করতে চাই তাহলে যে কাজটা করব, এখানে সিমিলারলি এটা তোলা যায়, এখানে আমরা ইন্টিগ্রেশনের সিম্বলটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে sin স্কয়ার x, তো এটাকে আমরা লিখতে পারি এভাবে sin x দিয়ে দেন আমরা এখানে হোল স্কয়ার করতে পারি,
তাহলে খেয়াল করে দেখো সাইন এক্স পুরোপুরি বসে যাচ্ছে, আর এটার ব্র্যাকেটটা ক্লোজ করে, আর এখানে তো একটা ওপেনিং ব্র্যাকেট দিয়েছিলাম, সো এটাকে ক্লোজ করতে হচ্ছে। তাহলে এই সাইন স্কোয়ার এক্সকে আমরা ক্যালকুলেটরে তোলার সময় সাইন এক্স দিয়ে হোল স্কোয়ার লিখবো। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে লিমিটটা বসাতে হবে। সো লোয়ার লিমিটে ছিল 0, আর কার্সরটা উপরে নিয়ে আপার লিমিটে আমরা π/2 বসাতে পারি। সো পাই ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি করলাম, জাস্ট এইটাকে আমরা এখানে নিয়ে নিলাম। আমাদের এই জিনিসটা এনশিওর করতে হবে যে ক্যালকুলেটরটা আমাদের রেডিয়ান মোডে আছে কিনা। সো আমি ক্যালকুলাস টিউটর বইতে আমি এই জিনিসটা তোমাদেরকে বারবার সতর্কতা দিচ্ছিলাম যে আমাদের ক্যালকুলেটরটা কিন্তু ক্যালকুলাসের এমসিকিউ সলভ করার জন্য রেডিয়ান মোডে নিতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল করো। তো এটা যদি আমরা ইকুয়াল দিই তাহলে আমাদের যে ভ্যালুটা চলে আসবে সেটা হচ্ছে 1/4 ইন্টু পাই, মানে যেটাকে আমরা π/4 বলতে পারি। আমাদের গ নাম্বার অপশনটাই আনসার হবে। অ্যান্ড সেম কাজটা আমরা এখন হচ্ছে 991 EX ক্যালকুলেটরে দেখব। সো আমরা এখান থেকে ইন্টিগ্রাল সিম্বলটা দিয়ে দিলাম, এখানে দেওয়ার পরে এখানে সাইন স্কোয়ার এক্স, যেটাকে আমরা সাইন এক্স লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে স্কোয়ার দিয়ে দিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স হোল স্কোয়ার ব্যাপারটা সেম। তো আমরা এখন যে কাজটা করতে পারি, এখানে হচ্ছে আমাদের যে লোয়ার লিমিটটা বসাতে হবে, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে কত বসাতে হবে, পাই ডিভাইডেড বাই 2, মানে π/2। ওকে, সো এই জিনিসটা আমরা জাস্ট লিখলাম, ইকুয়াল দিয়ে দিচ্ছি, আমাদের আনসার চলে আসে 1/4 π/4। তো আমরা এখন সেম জিনিসটা 100 ms ক্যালকুলেটরে দেখবো। 100 ms ক্যালকুলেটরে সলভ করা যায় কিনা, ডেফিনেটলি করা যাবে। আমরা এখানে ইন্টিগ্রেশনের সিম্বল দিয়ে ফেললাম ফার্স্টে, এরপর এখানে ছিল সাইন স্কোয়ার এক্স, যেটাকে আমরা লিখতে পারি এভাবে, সাইন দিয়ে দেন এক্স দিয়ে হোল স্কোয়ার, মানে সাইন স্কোয়ার এক্সকে সাইন এক্স হোল স্কোয়ার লিখলাম। আর এখন ভ্যালু বসাতে হবে। আমরা দেখে আসি ডিফারেন্সিয়েশনে যে আমরা যখন ভ্যালুগুলো বসাচ্ছিলাম আমরা হচ্ছে কমা দিয়ে বসাতাম, কিন্তু এখানে ভ্যালু তো দুইটা, একটা 0 একটা π/2। সো আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা একবার কমা দিয়ে লোয়ার লিমিট বসাবো, একবার কমা দিয়ে আপার লিমিট বসাবো। তাহলে কমা দিয়ে আমরা একবার লোয়ার লিমিট বসাচ্ছি 0, কমা দিয়ে আমরা একবার আপার লিমিট বসাচ্ছি π/2, ঠিক আছে। সো π/2 লিখে ফেলাম। তার মানে আমরা কি করলাম, এখানে প্রশ্নে যে জিনিসটা আছে এই যে সাইন স্কোয়ার এক্স ইন্টিগ্রেট দেন লিমিটগুলো বসালাম, দেন আমরা যদি এখানে ইকুয়াল দিয়ে দিই আমাদের এখান থেকে এই ভ্যালুটা আসবে কত, 0.785, তার মানে 0.785 আসছে। আর এখানে অপশনগুলো আমরা ভ্যালু চেক করে দেখতে পারি। সাপোজ আমাদের এখানে গ নাম্বার যে অপশনটা π/4, এটা তো আমরা দেখছিলাম একটু আগে আনসার হচ্ছিল, এটার ভ্যালু 0.785। তাহলে আমাদের প্রশ্নের ভ্যালু আসছে কত, 0.785, আর আমাদের গ নাম্বার অপশনের ভ্যালু আসছে কত, 0.785। সো ডেফিনেটলি আমাদের গ নাম্বার অপশনটাই আনসার হবে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের একদম লাস্ট যে টাইপটা, সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণের যে প্রয়োগগুলো, অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বের করার। লাস্ট আমরা দেখে আসছিলাম যে এই ক্ষেত্রফলগুলো কীভাবে রিটেনে বের করা যায়, এগুলো আমরা শর্টকাট দিয়েও শিখবো, আর এটা ক্যালকুলেটর দিয়েও করা যেতে পারে। সো ক্যালকুলেটর কীভাবে করা যায় এই জিনিসটা আমরা একটু দেখি। নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগ, এখানে আমাদেরকে বলছে যে এই চিত্রটা দিয়ে এই ছায়াকৃত অংশের ক্ষেত্রফল কত, মানে এই বাউন্ডেড এরিয়াটার ক্ষেত্রফল কত। সো আমরা এখানে দেখি এটা হচ্ছে y = x স্কয়ার, এটা হচ্ছে একটা গ্রাফ, আমরা রিটেনেও এরকম দেখে আসছি। আর আমাদের এগুলো করার জন্য ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন বা স্পেশাল ফর্মুলাগুলো অ্যাপ্লাই হতে পারে। সো এই জিনিসটা আমরা একটু দেখি, তাহলে আমরা এই কাজগুলো ইজিলি করে ফেলতে পারবো। তো এখানে ছায়াকৃত বলতে কি, এখানে x = 2 একটা লাইন, আর এখানে x = 5, আর এখানে x অক্ষ, তার মানে বাউন্ডেড করা এই রিজিয়নটা, এই রিজিয়নের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। সো এটা যদি আমরা বের করতে চাই, আমরা এটা দেখে আসি আমাদের অলরেডি ক্যালকুলাস টিউটর বই থেকে, আমরা যখন রিটেনের ক্লাসগুলো করছিলাম এটাকে আমরা কিভাবে সাজাতে পারি। সো এই জিনিসটা আমি এখানে ওইভাবে ডিটেলস বলছি না। সো আমরা কি করতে পারি, এরকম টাইপের ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে আমরা লিমিটটা বসাতে পারি, কত থেকে কত পর্যন্ত বাউন্ডেড করা, আর এক্স এর ফাংশনটা যেটা ছিল সেটা, আর কার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি সেটাই। সো এখানেও সেম কাজটাই করব, এটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত বাউন্ডেড করা, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত হবে। আর এখানে হচ্ছে এক্স এর ফাংশনটা ছিল কত, এক্স স্কয়ার ছিল, এক্স স্কয়ার, আর এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, দ্যাটস ওয়াই এটা ডিএক্স বসে যাবে। এটা সলভিং প্রসেসটা একদম হুবহু নির্দিষ্ট যোগজীকরণের মতো, যেমনটা আমরা দেখে আসছিলাম। সো এই জিনিসটা যদি আমরা একটু দেখি, নির্দিষ্ট যোগজীকরণে আমরা যেভাবে সলভ করে আসছিলাম একদম অ্যাজ ইট ইজ সেম প্রসেস আমরা সলভ করব। তাহলে এখানে ইন্টিগ্রেট লিখে ফেলছি, এটা হচ্ছে এক্স স্কয়ার ডিএক্স, তাহলে এখানে লেখা যায় এক্স স্কয়ার, এখানে তো ডিএক্স তো থাকবে, আর এখানে হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট বসাতে হবে। লোয়ার লিমিট হচ্ছে 2 আর আপার লিমিট হচ্ছে 5। এটা জাস্ট এখান থেকে দেখেই তুমি ক্যালকুলেটরে সরাসরি তুলতে পারো, এটা লেখাও লাগবে না। সো আমরা যখন ইকুয়াল দিয়ে দিব, সো এটা চলে আসছে 39, এটা হচ্ছে 39 বর্গ একক, ঠিক আছে। সো আমরা এখন এই ক্যালকুলেটরে দেখলাম, এখন আমরা এই জিনিসটা হচ্ছে 100 ms এ দেখতে পারি, 100 ms এও করা যাবে। সো আমরা এখানে ফার্স্ট ইন্টিগ্রাল সিম্বলটা দিয়ে দিলাম, এটা হচ্ছে এক্স স্কয়ার। সো আমরা এক্স স্কয়ার লিখে ফেলছি, কমা দিয়ে লোয়ার লিমিট, কমা দিয়ে আপার লিমিট। সো কমা দিয়ে লোয়ার লিমিট বসালাম 2, কমা দিয়ে আপার লিমিট বসালাম 5। সো আমাদের রেজাল্টটা চলে আসে 39 বর্গ একক। সো এটা আমাদের ডেফিনেটলি আনসার হবে। অ্যান্ড আমরা এখন ইএক্স ক্যালকুলেটরে যদি দেখি, ইএক্স ক্যালকুলেটরও সেম, আমরা এখানে ইন্টিগ্রাল সিম্বল বসালাম, এটা হচ্ছে এক্স স্কয়ার বসবে। সো আমরা এখান থেকে এক্স স্কয়ার লিখে ফেলছি, আর এখান থেকে আমরা লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট ছিল 2 আর আপার লিমিট হচ্ছে 5।
সো আমরা এটা ইকুয়াল দিয়ে দিলে আমাদের চলে আসে 39 বর্গ একক। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একদম নির্দিষ্ট যোগজীকরণে যেমন আমরা সলভ করতাম ঠিক সেম প্রসিডিউরে আমরা এই জিনিসটাকে সলভ করছি। আর আমাদের কিছু অ্যাডিশনাল কিছু শর্টকাট জেনে রাখতে হবে। এই শর্টকাটগুলো আমাদের হচ্ছে যখন আমরা অ্যাডমিশন টেস্টে ইউজ করবো, যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সেখানে আমরা এই জিনিসটা দিয়ে বের করতে পারবো। এছাড়া আমাদের রিটেনে আরও কিছু ম্যাথ থাকবে যেগুলো আমরা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা এটা দিয়ে চেক করে নিতে পারবো। ধরো আমাদের এখানে একটা পরাবৃত্ত আর একটা পরাবৃত্ত দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র আছে, একটা বাউন্ডেড এরিয়া। সো সেটার আমরা ক্ষেত্রফল বের করতে পারি 16a² ডিভাইডেড বাই 3 দিয়ে। সো পরাবৃত্তের সমীকরণটা কেমন হয় বা এই জিনিসগুলো কি, এগুলো আমরা থিওরিটিক্যাল ক্লাসে দেখে আসছিলাম, এটা চাইলে একটু এখান থেকে দেখে নিতে পারো। ওইখানে আমরা জানি যে একটা পরাবৃত্তের সমীকরণ হয় y² = 4x আর একটা x² = 4ay, ওইখানে একটা a থাকে। সো এটা আমরা কম্পেয়ার করে নিয়ে এখানে বসাতে পারবো। একটা পরাবৃত্ত একটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এটাকে বের করা যায় 8a² ডিভাইডেড বাই 3m³ দিয়ে। m মিন্স ঢাল, আর এখানে a বলতে আমাদের যে এটা ছিল সেটাই, পরাবৃত্তের যে y² = 4x এর মধ্যে। এরপর পরাবৃত্ত তার উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের কনসেপ্টটা আমরা দেখে আসছিলাম থিওরিটিক্যাল ক্লাসে। সেটাকে বের করা যায় 8a² ডিভাইডেড বাই 3 দিয়ে। দেখো এটা প্রায় কাছাকাছি, এখানে যে সরলরেখা থাকে এখানে ঢালের যে ব্যাপারটা m সেটা ইন্ট্রোডিউস হচ্ছে। আর x² + y² = r², এটা একটা বৃত্তের সমীকরণ আমরা জানি, এটাকে তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল πr² দিয়ে বের করা যায়। সো এটা এই শর্টকাট দিয়ে বের করতে পারবা। আরেকটা ছিল হচ্ছে উপবৃত্ত, x² + a² + y² / b² = 1, এই টাইপের উপবৃত্তের ক্ষেত্রে এখানে a বলতে একটা কনস্ট্যান্ট থাকবে, এখানে b বলতে একটা কনস্ট্যান্ট থাকবে। সো এটা একটা উপবৃত্তের আদর্শ ফরম্যাট। সো এটা যদি থাকে তাহলে আমরা সেটার ক্ষেত্রফল বের করতে পারবো π × a × b দিয়ে। আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা পরাবৃত্ত আরেকটা টাইপের, সেটা হচ্ছে √x + √y = √a। এই টাইপের যদি পরাবৃত্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে যে a² ডিভাইডেড বাই 6 দিয়ে তার ক্ষেত্রফল বা বাউন্ডেড এরিয়াটা বের করা যায়। সো এটা হচ্ছে পরাবৃত্তের জন্য একটা শর্টকাট। এরপর আরেকটা হচ্ছে অধিবৃত্ত, এটা আমাদের রিটেনের ম্যাথেও পাওয়া। xy = c² অধিবৃত্ত, x অক্ষ এবং x = a, x = b, তার মানে একটা অধিবৃত্ত থাকবে হাইপারবোলা, একটা x অক্ষ আর একটা হচ্ছে x = a, x = b দ্বারা আবদ্ধ ক্ষেত্র যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রফল আমরা এভাবে বের করতে পারি c² ln b/a। আর ln হচ্ছে বা এটাকে লন বলা যায়, এটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম, এটার মানটা পজিটিভ হয়, দ্যাটস ওয়াই এটার সাথে মডুলাস চিহ্ন বসে যাবে। সো ক্যালকুলাসটা তুমি যদি শুরু থেকে শুরু করতে চাও বা রিভিশন করতে চাও, এটা তোমার জন্য একটা আইডিয়াল বুক হবে, কারণ এটা হচ্ছে প্রত্যেকটা নোটের পাশাপাশি তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট কীভাবে পড়তে হবে, কী কী করতে হবে সেই জিনিসগুলো তোমাকে একটা প্রপার গাইডলাইন দেওয়া আছে। অ্যান্ড প্রত্যেকটা জিনিস এখানে ডিটেলড এক্সপ্লেন করা আছে এবং প্রত্যেকটা আমরা ভিডিও লেকচারের মাধ্যমে বুঝিয়েছি, ভিডিও লেকচারে এগুলো প্রত্যেকটা টাইপ থেকে ম্যাথ সলভ করেছি। সো এটা নিয়ে তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না। যারা ক্যালকুলাস টিউটর বইটা এখনও কালেক্ট করে নাই তারা রকমারি.com থেকে অর্ডার করে ফেলো। আমার বিগত 6 বছরের ম্যাথ পড়ানোর এক্সপিরিয়েন্সে দেখেছি এইচএসসি বা অ্যাডমিশনের আগে অনেক স্টুডেন্টেরই ক্যালকুলাসের প্রবলেম থেকে যায়, যার কারণে হায়ার ম্যাথ নিয়ে কনফিডেন্স কমে যায় এবং কনফিউশনে ক্যালকুলাস একটি চ্যালেঞ্জে পরিণত হয়। ক্যালকুলাসের ওয়ান স্টেপ সলিউশন ক্যালকুলাস টিউটর বইটিতে আমরা যোগ করেছি এক নজরে সম্পূর্ণ ক্যালকুলাসের রিভিশন, গুরুত্বপূর্ণ সূত্রগুলো চিত্রের মাধ্যমে সহজ উপস্থাপন, এইচএসসি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে যেসব টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলোর প্রতি অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। অধ্যায়ভিত্তিক 10 সেকেন্ডে এমসিকিউ সমাধানের হ্যাক্স, পরীক্ষায় প্রায় আসে এমন গুরুত্বপূর্ণ টপিকগুলোর স্টেপ বাই স্টেপ সাজেশন, পরীক্ষার আগে যা যা দেখে যাওয়া দরকার সবই পাবে এই বইটিতে। আর বোনাস হিসেবে থাকছে একাডেমিক ও অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ বইয়ের ব্যাখ্যামূলক ভিডিও লেকচার। রকমারি থেকে আজই অর্ডার করে ফেল বইটি। ক্যালকুলাস নিয়ে এটিই হবে তোমার অল ইন ওয়ান সলিউশন।